আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে। আর ক্লাস রেঞ্জ হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমার এই ক্লাসটি থেকে তোমরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের উপকারে আসবে আশা করি। চলো আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আজকের ক্লাসটাতে প্রবেশ করব। খেয়াল করো বাক্যটি, দ্য সান রোজ ইন দ্য ইস্ট, ইট শোন ইন দ্য ডে, এভরিওয়ান নিউ ইট। এই তিনটি বাক্যতে কি ভুল দেখতে পাচ্ছ? হোয়াট কাইন্ড অফ মিস্টেক ডু ইউ ফলো উইথ দ্য সেন্টেন্স? সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কিভাবে হলো সেটা? কিভাবে বুঝলাম যে বাক্যগুলোতে ভুল হয়েছে? কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কিছু গ্রামাটিক্যাল ভুল রয়েছে। ভুলটা কোন জায়গায়, সেই জায়গাটা আমরা শনাক্ত করব। সেটা শনাক্ত করতে গেলে দ্য সান রোজ ইন দ্য ইস্ট, রোজ হচ্ছে এ রাইজ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্ব টু। এটা হচ্ছে ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। সূর্য পূর্ব দিকে উঠেছিল, তার মানে সূর্য পূর্বে উঠেছিল, বর্তমানে আর উঠে না, বা ভবিষ্যতে উঠবে না, নাকি? তারপর দেখো, ইট শোন ইন দ্য ডে, এটা দিনে আলো দিয়েছিল, আর এখন আলো দিচ্ছে না। এভরিওয়ান নিউ ইট, এটা সকলেই জানতো, কিন্তু এখন কেউ জানে না। বিষয়টা এমন হয়ে যাচ্ছে না? আসলে একটু চিন্তা করলে তুমি দেখবে, এই বাক্যগুলোতে যদি আমি লিখি দি সান রোজ ইন দ্য ইস্ট, ইট শোন ইন দ্য ডে, এভরিওয়ান নিউ ইট, তাহলে একটু ভুল হচ্ছে। ভুলটা কিসের? ভুলটা হচ্ছে ভার্বের সঠিক ফর্মের ব্যবহার। অর্থাৎ গ্রামারিয়ানরা বলেন, কোনো বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, অথবা সায়েন্টিফিক্যালি প্রুভ হয়, প্রমাণিত হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদি বিষয় হয়, সেই ক্ষেত্রে সবসময় বাক্যে ব্যবহৃত ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ তার মানে হলো, আমরা যে বাক্যটা লিখেছি দি সান রোজ ইন দ্য ইস্ট, আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা দিনে আলো বিকিরণ করে, আর এটা সবাই জানে। এই তিনটা বাক্য কিন্তু বর্তমান কালেই হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটাকে আমরা কোনোভাবেই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারবো না। উপরের বাক্যটির পরম্পরা অনুযায়ী নিচের বাক্যগুলো কিন্তু তাকে অনুসরণ করে আসবে, যার জন্য এই তিনটা বাক্যের ব্যবহৃত যে ভার্ব আছে, সে ভার্বগুলোকে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে এই রাইজের সঠিক উত্তর হবে, রোজের সঠিক উত্তর হবে রাইজেস। কেন? আমাদের সাবজেক্ট দি সান থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে ইয়েস যুক্ত হলো। তেমনিভাবে ইট শোন, এটা হবে শাইন্স, ইট শাইন্স ইন দ্য ডে, এটা দিনে আলো বিকিরণ করে। এভরিওয়ান নিউ ইট, এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটা জানে। তাহলে এই যে এখানে আমরা বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সায়েন্টিফিক্যালি প্রুভ
এই সমস্ত পর্যায়ের মধ্যে পড়ে বলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়েছে। আর এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল থিম, অর্থাৎ আমরা কিভাবে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করে বাক্যটাকে শুদ্ধ করে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে আমি এখানে বোর্ডের মধ্যে দুটি অনুচ্ছেদ দিয়েছি। এখানে 5টি করে অনুচ্ছেদের 5টি করে পয়েন্ট আছে, এ বি সি ডি ই, এই 5টি গ্যাপ। তেমনিভাবে 2 নম্বরেও 5টি গ্যাপ রয়েছে। প্রত্যেকটি গ্যাপের 1টি নাম্বার করে তোমরা 5 নাম্বার অর্জন করবে। এটা এমনও হতে পারে তোমার 10টি গ্যাপ দেওয়া থাকতে পারে, প্রত্যেকটা গ্যাপের জন্য তখন হাফ মার্ক করে পাবে। আর প্রতিটা হাফ মার্কের জন্য 10টা যদি হয় 10টি হাফে 5 নম্বর হয়, অর্থাৎ এই অনুশীলনীটার প্রাপ্ত নাম্বার হচ্ছে 5। তো এই যে অনুচ্ছেদ, অর্থাৎ তুমি পরীক্ষার মধ্যে অনুচ্ছেদের ফিল আপ করতে হবে, অনুচ্ছেদের যে গ্যাপ আছে গ্যাপ ফিল আপ করতে হবে। তো অনুচ্ছেদের গ্যাপ ফিল আপ করতে গেলে আসলে তোমার কতটুকু স্কিল লাগবে, নলেজ লাগবে, এই শূন্যস্থানটা তুমি পরিপূর্ণভাবে যদি করতে চাও, তোমার কোনো দক্ষতার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই দক্ষতার প্রয়োজন আছে। তো আমি তোমাদের আগে কয়েকটা বিষয়, দক্ষতার বিষয় আগে দেখাবো, তারপর আমি আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাব, তোমাদেরকে আরও কিছু বিষয় দেখাবো। তুমি চিন্তা করো, এই যে অনুচ্ছেদটা ইংরেজিতে লেখা, নিশ্চয়ই বাংলায় না। ইংরেজি যেহেতু, তার মানে বুঝতেছো এটা আমার মাতৃভাষা না। আর মাতৃভাষা না হওয়ার কারণে আমি ইংরেজিটার সাবলীল বাংলা অনুবাদ করতে পারবো সেরকম অ্যাবিলিটি কজনের আছে? 100 জনের মধ্যে 10 জন, 20 জন। তাহলে দেখা যাচ্ছে মেজরিটি কি ব্যর্থতার দিকে পড়ে, অর্থাৎ ব্যর্থতার পাল্লাটাই ভারী। কেন বলবো এটা? কারণ সবচেয়ে আগে, সবার আগে যেই যোগ্যতাটুকু আমাদের অর্জন করতে হয়, যে একটা ভাষাকে দেখে পড়ে আমি তার মর্ম অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো, ঠিক তখনই আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এটাতে কিন্তু 50% তোমার সফলতা নির্ভর করে অনুবাদ জ্ঞান বা শব্দের অর্থ জানা, এই জিনিসটাতে। তো আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট এখানে হাইলাইট করতেছি, তোমরা খেয়াল করো। হাইলাইটিং পয়েন্টস। আমি হাইলাইটস করতেছি কয়েকটা বিষয়। 1 নম্বরে তোমার এই যে বক্সে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দার্থগুলো তোমার জানতে হবে। 2 নম্বর, তুমি এই প্যাসেজটার অনুবাদ করতে জানতে হবে। প্রথমে আসো, কেন জানতে হবে? যেমন ধরো, সলভ অর্থ সমাধান করা, বিল্ড অর্থ নির্মাণ করা, কিপ অর্থ রাখা, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, তৈরি করা, টার্ন ফেরানো ঘোরানো, ট্রাই চেষ্টা করা, ফেস অর্থ মুখামুখি হওয়া, মোকাবেলা করা। তাহলে তুমি এই শব্দগুলোর অর্থ জানো। এবার আসো অনুচ্ছেদের দিকে। তুমি যদি এই প্যাসেজটার অনুচ্ছেদ অর্থ তুলতে পারো, তাহলে এখান থেকে কোন শব্দটা এখানে আসবে প্রথমে তুমি শনাক্ত করতে পারবে। যদি তোমার এই শব্দগুলির অর্থ করা না জানো, তুমি যদি এই শব্দগুলো অর্থ করতে না জানো, এই প্যাসেজের অনুবাদের অর্থ যদি তোমার তোলার ক্ষমতা না থাকে, তাহলে এখান থেকে সঠিক শব্দটা খালি জায়গায় আনতে পারবে না। শব্দটি এখানে বসার পর এই বাক্যের চাহিদা অনুযায়ী, সেন্টেন্সের গঠন অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী তখন কি করতে হবে? রূপ বদলাইতে হবে। কিন্তু তুমি এখান থেকে আগে শব্দটা এখানে আনতে হবে। এটা আনতে গেলে তোমার সামনে বাধ্যতামূলকভাবে 2টি সমস্যা থাকে। একটা হচ্ছে শব্দার্থ জ্ঞান, আর একটা হচ্ছে অনুবাদ জ্ঞান। তাহলে তুমি শব্দার্থ অনুবাদ দিয়ে এই জায়গাতে আসছো, শব্দটাকে এখানে প্লেস করবে। প্লেস করার পর এবার কোন রূপ অনুযায়ী শব্দের কী রূপ হবে সেটা তুমি বার করতে হবে। এই ঠিক তখনই লাগবে
গ্রামাটিক্যাল ফর্মুলা বা রুলস। গ্রামাটিক্যাল ফর্মুলা বা রুলসটা তখন তোমার সামনে চলে আসবে। এবার গ্রামার আসবে। গ্রামারের সূত্র অনুযায়ী তখন তুমি শব্দের রূপান্তর প্রক্রিয়া নিয়ে কাজ করবে। শব্দটা কোন রূপ হবে, যেমন ধরো nowadays বাংলাদেশ দেশ অ্যান আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ বেকার সমস্যায়। তাহলে কি বলবে বেকার সমস্যা? বেকার সমস্যা কি? এখানে তুমি শব্দগুলো খেয়াল করো, কোন শব্দটা আসবে? সলভ সমাধান করা, বিল নির্মাণ করা, কিফ রাখা, ক্রিয়েট সৃষ্টি করা, টান ঘোরানো ফেরানো, ট্রাই চেষ্টা করো, ফেস মুখামুখি করা, মুখামুখি হওয়া। তাহলে এই কথাটা আমার মনে হচ্ছে যেন অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গায়। নাওয়াডেজ বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ বেকার সমস্যা কি করতেছে? মোকাবেলা করতেছে। গ্রামারের সূত্র অর্থাৎ এই যে নাও এডেজ, এই নাও এডেজ এই শব্দটার কারণে ভার্বটি বিশেষ একটা রূপে ব্যবহৃত হবে, অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে? নাওয়াডেজ বাংলাদেশ ইজ ফেসিং অ্যান আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বর্তমানে বাংলাদেশ একটি বেকার সমস্যার মোকাবেলা করতেছে। এই যে গ্রামার নাওয়াডেজ এই শব্দটা ইন্ডিকেটিং একটা পাওয়ার, একটা ওয়ার্ড বলতে পারো, কিওয়ার্ড বলতে পারো, একটা সিগন্যাল বলতে পারো। এটা সিগন্যাল দিচ্ছে যে এই শব্দটা আসলে কোন রূপে হবে। মূলত এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমি তিনটি ধাপ উল্লেখ করলাম: শব্দার্থ, অনুবাদ, গ্রামাটিক্যাল রুলস। এই গ্রামাটিক্যাল রুলসের মধ্যে গিয়ে তুমি বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল রুল আসবে। এই গ্রামাটিক্যাল রুলের মধ্যে আমি এটাকে কয়েকটা অপশনে ভাগ করতে পারি। প্রথমে আসবে তোমার টেন্স ফ্যাকাল্টি। টেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাকাল্টি। হ্যাঁ, এই টেন্সের সাথে একদম ক্লোজলি রিলেটেড যেটা আসবে সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এই টেন্স এবং কনজুগেশন অফ ভার্ব হচ্ছে একে অন্যের পরিপূরক। তুমি যদি ভার্বকে প্রপারলি কনজুগেট করতে না পারো তাহলে তোমার টেন্সের গঠন হবে না। তাহলে তুমি টেন্সকে চিনতে গেলে কি করতে হবে? তোমার টেন্স স্টাডি করতে হবে। টেন্সের যে 12টি গঠন আছে, 12 ফর্মস, এটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপর আসছে কনজুগেশন, অর্থাৎ ভার্বের রূপান্তর, কনজুগেট করা। যেমন ডু, ডিড, ডান, ডুইং, গো, ওয়েন্ট, গন, গোয়িং, এই যে রূপটা আর কি আমরা যেটাকে কনজুগেশন অফ ভার্ব করি। স্ট্রং ভার্ব, উইক ভার্ব বা রেগুলার বা ইরেগুলার ভার্ব, এই যে এটা হচ্ছে এটা। তাহলে টেন্সের পর আসতেছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্বের পর এই গ্রামাটিক্যাল রুলসের মধ্যে আমি আরেকটা অংশকে সংযুক্ত করব। এটাকে বলা হয় এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যেকার যে এগ্রিমেন্ট বা চুক্তি, এইটা আসবে। তাহলে গ্রামাটিক্যাল রুলের মধ্যে টেন্স, কনজুগেশন অফ ভার্ব, এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব আসবে। তারপর আসো এই গ্রামাটিক্যাল রুলের মধ্যে বাক্যটি অ্যাক্টিভ মোডে আছে নাকি প্যাসিভ আছে সেটা তোমাকে জানতে হবে। অনেক ক্ষেত্রে টেন্সের ফর্মুলা কাজ করবে না, কারণ সেটা প্যাসিভ হয়ে যাবে। তুমি বাক্যটাকে দেখে বুঝতে হবে আসলে সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে। তারপর আসো, যদি সেন্টেন্সটা কোনো ডায়ালগ ধর্মী হয়, অর্থাৎ আমরা যেরকম ন্যারেশন করি, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করি, মনে করো এটা ডাইরেক্ট ন্যারেশন, সেন্টেন্সগুলো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো একটা অপশন থাকতে পারে। যদি ডাইরেক্টে থাকে তখন কিছু বাক্য ইনভার্টেড কমার ভিতর থাকবে। তার ইনভার্টেড কমার ভিতর বাক্যগুলো এবং ইনভার্টেড কমার বাহিরের বাক্যগুলি মধ্যে শূন্যস্থান পূরণের মধ্যে কিন্তু বিস্তর প্রভেদ হবে। একটা আরেকটার সাথে কি থাকবে না? সংস্পর্শ থাকবে না। ভিন্ন ভিন্নভাবে অর্থ এবং ওইখানকার রুল অনুযায়ী সে কী হবে?
ব্যবহৃত হবে। তারপরে ষষ্ঠতে আসতেছে আমার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল কন্ডিশনাল হচ্ছে তোমার তিন ধরনের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, তিনটি কন্ডিশনাল রয়েছে। এই কন্ডিশনালটা বুঝতে হবে, কারণ কন্ডিশনালের মধ্যে কিন্তু তোমার স্পেসিফিক রুল ফলো করতে হয়। ফার্স্ট কন্ডিশনের জন্য এক রূপ, সেকেন্ড কন্ডিশনের এক ধরনের, থার্ড কন্ডিশনের এক ধরনের, অর্থাৎ ভার্বটা কন্ডিশনাল অনুযায়ী কিন্তু তোমার বিভিন্ন রূপে রূপান্তরিত হবে। তারপর ধরো তোমার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্পেশাল কিছু রুলস, স্পেশাল কিছু সিগন্যাল আছে, স্পেশাল সিগন্যালস, সিগন্যাল ওয়ার্ড। স্পেশাল সিগন্যাল ওয়ার্ড মানে হচ্ছে এমন কিছু শব্দ যেটা বাক্যের মধ্যে বসলে পরে পরের অংশটা রূপান্তরিত হবে তার মতো করে। অর্থাৎ এই ওয়ার্ডগুলি তোমার বিশেষ এক ধরনের শূন্যস্থান গঠনে তোমাকে হেল্প করবে। আমি একটা উদাহরণ দিই এখানে, এদিকে আমার জায়গা আছে। মনে করো লেস্ট, এই শব্দটা কোন একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হলো, তাহলে তুমি লেস্ট এটা কিভাবে ব্যবহার করবা? যেমন ওয়াক ফাস্ট, লেস্ট, এখানে আসলো ইউ খালি ঘর, ব্র্যাকেটে আছে মনে করো মিস দ্য ট্রেন। তখন এই যে এর আগে গ্রামার কি বলবে? বলবে যে এখানে একটা শুড যুক্ত করো। ওয়াক ফার্স্ট ইউ শুড, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। অর্থাৎ লেস্টের পর যে ক্লজ আসতেছে, লেস্ট সহ যে ক্লজটি সাবজেক্টের পর মাস্ট শুড যুক্ত করবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। এইভাবে হবে শূন্যস্থানটা। তার মানে এরকম স্পেশাল কতগুলা ক্যারেক্টারিস্টিক ওয়ার্ড আছে যারা কি করবে, তোমার ভার্বের বিশেষ কিছু রূপে রূপান্তর করতে নির্দেশ করবে, এবং তুমি অবশ্যই এই শব্দটাকে সেরকম তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। তুমি নিজস্ব মন গড়া লেস্টের পর তুমি মন গড়া কোনো শূন্যস্থান পূরণ করতে পারবে না, ভার্বকে মন গড়া কোনো রূপে রূপান্তর করতে পারবে না। এটা অর্থ শুধু ম্যাচিং করলে হবে না, তখন তাকে গ্রামারের দেখানো পথ অনুযায়ী তোমাকে আগে যেতে হবে। তার মানে স্পেশাল সিগন্যাল ওয়ার্ডগুলো আছে, সেগুলি সম্পর্কে তোমার আয়ত্ত করতে হবে, তুমি এগুলাকে চিনতে হবে। তুমি যদি এগুলো না চিনো, তাহলে শুধুমাত্র বোর্ডের কোশ্চেন কতগুলো প্র্যাকটিস করে বা নাম করা স্কুলের কতগুলো প্রশ্ন কমন ধরে ধরে প্র্যাকটিস করে তুমি হয়তো পাস করে ফেলবে, কিন্তু তোমার নলেজের যে অপরিপক্কতা, তোমার যে গ্যাপগুলো আছে সেটা থেকে যাবে, সেখান থেকে তুমি নিস্তার বা পরিত্রাণ পাবে না। তো আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার পয়েন্টটা বুঝতে পারছো, যে আমি রাইট ফর্ম ভার্বস বলতে গেলে শুধুমাত্র যে ভার্বের সঠিক ফর্ম পূরণ করবে এমন না, আরও এখানে অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে, যে ফ্যাকাল্টিগুলোতে তোমার যদি দক্ষতা থাকে ডেফিনেটলি তখন তুমি সেটাকে সুন্দরভাবে সলভ করতে পারবে। তুমি যদি এই ফ্যাকাল্টিগুলোতে তোমার উইকনেস থাকে, তোমার যদি এটার উপর দখল না থাকে, তখন তুমি রাইট ফর্ম ভার্বসটা সফলতার সাথে সম্পাদন করতে পারবে না। আমি বলি যে কি, এটা একটা আসলে কম্বাইন্ড ওয়ার্ক। কম্বাইন্ড ওয়ার্ক মানে কি, তুমি এখানে দেখো অনেকগুলো জিনিসের অ্যাবিলিটি অর্জন করার পরেই তুমি এটাতে সফলতা লাভ করতে পারবে। যদি তোমার এখানে কোনো গ্যাপ থাকে, তুমি যদি এটাকে সফলতার সাথে সলভ করতে না পারো, তাহলে তুমি এই জায়গাটাতে সফলতা দেখাতে পারবে না। জ্বরে বগ মানে কি, ঠাড়া ফেরা বগা মরলো, মানুষ বলে কি ফকিরের কেরামতি। এরকম ঠাড়া ফেরে বগা পড়ে, কিন্তু সবসময় ঠাড়া পড়বে না বগের উপরে, সবসময় বগা মারা যাবে না। আন্দাজে তুমি ঢিল ছুটছো, ঢিল লেগে একটা গাছ থেকে আম পড়ে গেছে, কিন্তু সে বারবার তুমি ঢিল মারবে, বারবার আম পড়বে, সেটা তুমি আশা করতে পারো না। সুতরাং খালিস্তান পূরণ করতে গিয়ে তুমি যে ঢিল মারবে, আইন থেকে একটা লাগাই দিলাম, এটা বসাই দিলাম এখানে আর অর্থ হয়ে যাবে, এটা আসলে অসম্ভব কল্পনা। তো আমি আশা করব প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। চলো আমরা এবারে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কিছু অংশতে একটু পরিভ্রমণ করে আসি, ওখানে আমাদের জন্য কিছু নির্দেশনা আছে, দেখতে পারি আমরা এবারে।
একটা শূন্যস্থান পূরণ, এই যে জাস্ট এই যে শূন্যস্থান পূরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই শূন্যস্থান পূরণটা তোমাকে করতে হবে নিয়ম মেনে, গ্রামারের সূত্র অনুযায়ী। পরীক্ষাতে ঠিক এই ধরনের একটা অনুশীলনী আসবে। আমরা এখানে 10টা গ্যাপ দিয়েছি, এই 10টা গ্যাপ তোমাকে পূরণ করে 5 নাম্বার অর্জন করতে হবে। অথবা পরীক্ষার মধ্যে 5টি অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে, যেমন প্রথমে আমি তোমাদেরকে একটা প্যাসেজ দেখিয়েছিলাম সেরকম। তো এটার সফলতার জন্য আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে আগে কি করতে হবে? এই প্যাসেজ অনুচ্ছেদটা সফলভাবে সম্পাদন করার জন্য আমাদেরকে এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করতে হবে। শব্দ অর্থ শিখতে হবে, অনুবাদ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ যে অনুচ্ছেদটা আমি পড়বো সেটা অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করব, শব্দের অর্থগুলোকে আমি ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে এই গ্রামাটিক্যাল রুলটা আমাকে ফলো করতে হবে। গ্রামাটিক্যাল রুলের মধ্যে কিন্তু তোমার বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রুলস দেওয়া আছে। একদম ন্যূনতম 50 থেকে শুরু করে 130 পর্যন্ত, 130 পর্যন্ত তোমার বিভিন্ন বইয়ের মধ্যে গ্রামারের রুল আছে। অত শত রুল তুমি মুখস্থ করে সেখান থেকে প্রয়োগ আর কতগুলো হয়, কিন্তু তারপরও রুল প্র্যাকটিস করতে হয়। সেই রুলগুলোকে তুমি কি করবা? এইভাবে শ্রেণীবিন্যাসের মধ্যে নিয়ে আসবে, আসলে কোনটা কোন পর্যায়ের রুলের মধ্যে পড়ে। তোমার গ্রামার বইয়ের মধ্যে কিন্তু এটা এরকম করে তোমার সেপারেট করে দেওয়া নেই। তুমি চর্চা করতে গিয়েই কিন্তু প্রত্যেকটা জিনিসকে তুমি বারবার ফেস করবা। সবচেয়ে বেশি গুরুত্বের দাবিদার আমার দৃষ্টিতে শব্দের অর্থ, অনুবাদ, তারপর হচ্ছে টেন্সটা, কনজুগেশন অফ ভার্বটা এবং এগ্রিমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্ব। এই কটা অর্জন হয়ে গেলে তুমি মোটামুটি 70-80% তোমার অ্যাবিলিটি চলে আসবে। অনুবাদ জ্ঞান থাকলেই তোমার 50% অ্যাচিভমেন্ট চলে আসে। সাথে গ্রামারের রুলগুলো তোমাকে তো হেল্প করবেই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা স্লাইডে একটা বিষয় দেখে আসি। থ্রি স্টেপস টু ফিনিশ রাইট ফর্ম ভার্বস। আমি 3টা স্টেপ রেখেছি এই রাইট ফর্ম ভার্বসটাকে সমাধান করার জন্য। নাম্বার 1, টেন্স রিলেটেড সিগন্যাল ওয়ার্ডসগুলো তুমি শিখবে। টেন্স রিলেটেড সিগন্যাল ওয়ার্ডগুলো শেখার জন্য তোমার কি দরকার? বেসিক টেন্স স্ট্রাকচার, অর্থাৎ তুমি টেন্সের 12টা স্ট্রাকচার জানবে। কনজুগেশন অফ ভার্ব, ভার্বের কনজুগেশনটা জানবে। কনজুগেশন মানে তো বুঝছো, এই যে ভার্বের 6টি রূপ আছে, সেখান থেকে তোমার বাধ্যতামূলক 4টি রূপ জানতে হবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। তারপর আসতেছে 2 নম্বরে এগ্রিমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টের যে চুক্তি সেই বিষয়ে তোমাকে জানতে হবে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আন্ডারস্ট্যান্ডিং উইথ নাম্বার অ্যান্ড পার্সন। প্রত্যেকটা সাবজেক্ট কোন একটা নাম্বারের মধ্যে পড়বে, অর্থাৎ হয় সিঙ্গুলার নাম্বার না হয় প্লুরাল নাম্বার, এবং এই সাবজেক্টটা কোন একটা পার্সন অন্তর্ভুক্ত হবে। ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে। তাহলে এগ্রিমেন্ট অফ সাবজেক্ট এন্ড ভার্ব বোঝার জন্য অবশ্যই তোমার সাবজেক্টের নাম্বার এবং পার্সন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে, সেটা জানতে হবে। এবার আসতেছে মোস্টলি ইউজড গ্রামাটিক্যাল রুলস। সর্বাধিক ব্যবহৃত যে গ্রামারের রুল আছে সেই বিষয়গুলো একটু আগে আমি যে আলোচনা করলাম, সেটা মোস্টলি ইউজড গ্রামাটিক্যাল রুলস যেগুলো আছে সেটা তোমাকে আয়ত্ত করতে হবে। তার জন্য 50 থেকে 80টা গ্রামারের রুল আছে বইয়ের মধ্যে, সেগুলি রেগুলার চর্চা করবা। কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো আমরা এবার মূল প্রোগ্রামে যাব, অর্থাৎ কিভাবে আমরা রাইট ফর্ম ভার্বস করব তার কিছু নিয়ম নীতিমালা দেখব। এখানে 3টি ছবি দেখা যাচ্ছে। হেলথ ইজ ওয়েলথ প্রথম বাক্যে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, দ্য মুন শাইনস অ্যাট নাইট। 3টি বাক্য দেখো, 3টা বাক্যের মধ্যে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। নাম্বার 1, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। 2 নম্বর, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস যথার্থ করে তৈরি করে। 3 নম্বর, দ্য মুন শাইনস এট নাইট, চাঁদ রাতে আলো দেয়। এই 3টি বাক্য দেখো কোন টেন্স হয়েছে? 3টা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সে, ইজ, মেক্স এবং শাইনস। কেন হলো?
কারণ হচ্ছে to mean universal truth or habitual fact will always be present in indefinite tense. তাহলে গ্রামারের সূত্র বলতেছে যদি তোমার বাক্যটির মধ্যে ব্যবহৃত বাক্যটির দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, অথবা অভ্যাসগত কর্ম বোঝায়, যেমন প্র্যাকটিস মেক্স পারফেক্ট একটা অভ্যাস, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলো সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা তোমার গ্রামার বইয়ের একদম প্রথম দিককার রুল এটা। এবার আসো, তোমাকে খেয়াল রাখতে হবে কতগুলো সিগন্যাল ওয়ার্ডের ব্যাপারে। সিগন্যাল ওয়ার্ডগুলা টেন্স রুলের মধ্যে পড়বে। যেমন ইফ দেয়ার ইজ অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, often, generally, daily, everyday, normally, and such type adverb in a sentence, it will be a present indefinite tense. দেখো তাহলে উদাহরণটা। A good student prepares his lesson regularly. He never wastes his time. He maintains his daily routine punctually. He always follows his teachers. তাহলে এখানে prepares, খেয়াল করো, কালার করা, আমি কালো কালার দিয়ে রেখেছি। তারপর দেখো wastes, তারপর হচ্ছে মেইনটেন্স, তারপর হচ্ছে ফলোজ। এই যে ভার্বগুলো দেখো প্রত্যেকটা প্রেজেন্ট টেন্স। কেমনে চিনবো আমরা প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স চিনার উপায় হচ্ছে সাধারণত ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম, ভার্ব নম্বর 180। কিভাবে বুঝবো? এই যে এস বা ইয়ে যুক্ত হয়েছে, একমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই এস বা ইয়েস যুক্ত হয়, অন্য কোনো ভার্ব ফর্মের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। আর এটা কোন টেন্স ইন্ডিকেট করে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কিন্তু স্পেশাল কতগুলো শব্দ রয়েছে। এই যে দেখো, এই বাক্যে আছে রেগুলারলি, এই বাক্যে আছে সে কখনোই, অবশ্য নেভার দ্বারা কিন্তু এখানে বোঝাচ্ছে নেভার, এই শব্দটা কখনোই না। তারপর আছে ধরো এখানে আছে ডেইলি, তারপর আছে অলওয়েজ। এই শব্দগুলো ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এবার আসো একটা শূন্যস্থান পূরণ করব আমরা। শূন্যস্থান পূরণ, খেয়াল করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তোমার পরীক্ষায় যেটা আসবে ঠিক সেই ধরনের, একদম সহজ একটা অনুশীলনী এটা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তুমি বুঝতে পারবে। তাহলে আসো প্রথমে শব্দের অর্থগুলো। মেইনটেন, ব্যবস্থা করা, আয়োজন করা। গো, গো অর্থ কি? যাওয়া। তারপর গেট আপ, জাগ্রত হওয়া, ঘুম থেকে ওঠা। রিড, পড়া। টেক, নেওয়া। প্লে, খেলা। ভিজিট, পরিদর্শন করা, ভ্রমণ করা, বেড়ানো। ওয়াক, হাঁটা। সে, বলা, প্রার্থনা করা। মেক, তৈরি করা। এই যে শব্দগুলির অর্থ আমি বললাম, তার মানে কি? শূন্যস্থান করতে যাওয়ার আগে প্রথমে তুমি শব্দের অর্থগুলো বুঝে নিতে হবে। এবার আসো আমরা শূন্যস্থান পূরণ করব। রহিম ইজ এ গুড স্টুডেন্ট। নর্মালি হি ড্যাশ অ্যাট 6 AM. He dash his morning prayer regularly. Very often he dash out to enjoy the fresh air by the side of the river. Sometimes he dash on the grass. Usually he dashes lesson in the morning. Generally he dashes bath at 8 AM. He dash the newspaper daily. In every afternoon he dash with his friends in the field. Occasionally he dash his relatives. He always dash his daily routine. এই যে শূন্যস্থানটা দেখো, সবটা কিন্তু অবশ্যই একটু তুমি নিশ্চয়ই বুঝে ফেলছো। তোমাদের বুঝে ফেলার কথা, এটা তো সচরাচর করো তোমরা, সেরকম একটা প্র্যাকটিস এক্সারসাইজ এটা। রহিম একজন ভালো ছাত্র। নর্মালি, তার নর্মালি যে ইন্ডিকেটর অফ প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাট মিনস দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট। নর্মালি হি ড্যাশ অ্যাট 6 AM, সচরাচর সে কি করে? সকাল 6টায় ঘুম থেকে উঠে। তাহলে এখানে গেটস আপ, নর্মালি হি গেটস আপ অ্যাট 6 AM। গেটস আপ এস কেন যুক্ত হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। হি ড্যাশ ইজ মর্নিং প্রেয়ার রেগুলারলি। রেগুলারলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিহ্ন, তাহলে কি হবে? হি সেইজ হিজ মর্নিং প্রেয়ার রেগুলারলি। সেইজ, বলেন, প্রার্থনা করেন। সে প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা করা, প্রার্থনা বলা। সেইজ কেন হলো? এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য। আর এখানে কি আছে? রেগুলারলি, এটা ইন্ডিকেটর অফ প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি অফেন, প্রায়ই। হি ড্যাশ আউট টু এনজয় দ্য ফ্রেশ এয়ার বাই দ্য সাইড অফ দ্য রিভার। প্রায় সে কি করে? নদীর পাশে ঝরঝরে বাতাসে, একদম তাজা বাতাসে উপভোগ করতে বের হয়। তাহলে বের হওয়া ইংরেজি কি হবে? এখানে কোনটা দিতে পারো তুমি? গো আউট হয়, গো আউট। অন্যগুলো শব্দের সাথে কিন্তু আউট শব্দটা যায় না, এটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড। তাহলে গোজ আউট, হি গোজ আউট টু এনজয় দ্য ফ্রেশ এয়ার বাই দ্য সাইড অফ দ্য
রিভার। সামটাইমস, এটাও মাঝে মাঝে, এটা প্রেজেন্ট ইনটেন্স। মাঝে মাঝে হি ড্যাশ অন দ্য গ্রাস, মাঝে সে কি করে ঘাসের ওপর হাঁটে। ওয়াকস, ওয়াক অন দ্য গ্রাস, ওয়াকস অন দ্য গ্রাস, মাঝে মাঝে সে কি করে ঘাসের ওপর হাঁটে। ইউজুয়ালি, সচরাচর, হি ড্যাশ ইজ লেসন ইন দ্য মর্নিং, সে কি করে। ইউজুয়ালি এই শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ইন্ডিকেটর। তার পার্টগুলো কি করে সকালবেলা প্রস্তুত করে। প্রস্তুত করে ইংরেজি কি, নাকি এখানে পড়া হতে পারে, পড়া হবে, নাকি মেক হতে পারে, মেক হতে পারে, রাইট। মেক্স হিজ লেসন, তার পার্ট তৈরি করে, তাহলে মেক তৈরি করা। ইউজুয়ালি হি মেক্স হিজ লেসন ইন দ্য মর্নিং। জেনারেলি, সাধারণত, হি ড্যাশ ইজ বাথ অ্যাট 8 AM, সাধারণত সে সকাল 8টায় কি করে বাথ, গোসল করতে। টেক্স বাথ, টেক বাথ মানে গোসল কাটে, একটা ফ্রেজ। হি ড্যাশ দ্য নিউজ পেপার ডেইলি, সে প্রতিদিন নিউজ পেপার পড়ে। রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ইন এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালে। হি ড্যাশ উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, সে মাঠে গিয়ে তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। প্লেজ ওকেশনালি, আনুষ্ঠানিকতায় বা সচরাচর মাঝে মাঝে কি করে। হি ভিজিটস হিজ রিলেটিভস, সে তার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যায়। হি ড্যাশ হিজ ডেইলি রুটিন, হি অলওয়েজ মেনটেন্স হিজ ডেইলি রুটিন। তাহলে খেয়াল করো, এই যে শূন্যস্থান পূরণটা আমি করলাম, এখানে প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি একই ধরনের উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন এখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে হি। এখানে একজন রহিম নামে ছাত্রের একটা দৈনন্দিন সময়ের অভ্যাসকে আমরা কি করলাম, অনুধাবন করার চেষ্টা করলাম। এখানে প্রত্যেকটা লাল লেখা, যেটা দেখো নর্মালি, রেগুলারলি, ভেরি অফেন, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, ইন এভরি আফটারনুন, অকেশনালি, অলওয়েজ, এই শব্দগুলো ইন্ডিকেটর অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এগুলোকে আমরা সিগন্যাল ওয়ার্ড বলতে পারি, টেন্স সিগন্যাল ওয়ার্ড। টেন্স বোঝার জন্য এই শব্দগুলো অত্যন্ত হেল্পিং ভূমিকায় আসবে। তুমি খেয়াল করে এই শব্দগুলোকে, এগুলো কিন্তু আয়ত্ত করতে হয়। এটা তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করলে, শব্দগুলি অর্থগুলি বোঝার চেষ্টা করলে, তখন তুমি এটা পারবে আশা করি। এবার আসো, আমরা আরেকটা অনুশীলন দেখব। দেখো, এখানে আমরা আরেকটা টেন্স ফোকাস করবো এখানে আজকে। বাই দিস টাইম আই হ্যাভ ফিনিশড 30 kilograms অফ ব্রেকফাস্ট, এই সময়ের ভিতর আমি 30 কিলোগ্রাম ব্রেকফাস্ট কি করেছে, শেষ করেছি। হি হ্যাজ কমপ্লিটেড 5 miles অ্যাট এ স্ট্রেচ। তাহলে এখানে হ্যাভ, হ্যাজ, এই হ্যাভ হ্যাজ ভার্বগুলো একটা স্পেশাল ভার্ব। তুমি কি জানো এটা কি করে? হ্যাভ হ্যাজ ভার্ব কি করে? মেন ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করে। এই যে দেখো, হ্যাভের পর এই ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়েছে, এখানে হ্যাজের পর ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়েছে। অর্থাৎ ভার্ব 3 আমরা যাকে বলি, ভার্ব 3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইজ ইউজড আফটার হ্যাভ অ্যান্ড হ্যাজ ইন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। তাহলে দেখো, তুমি খালিস্তান পূরণ করার জন্য কিন্তু এই সূত্রগুলো জানা ম্যান্ডেটরি, একদম কম্পালসারি, তুমি ডেফিনেটলি জানতে হবে। তাহলে এটা কোন কিসের মধ্যে পড়ছে? এটা পড়ছে যে তোমার টেন্স ফ্যাকাল্টির মধ্যে। টেন্সের তুমি রুলগুলো যখন চর্চা করবা, তখন বুঝতে পারবে যে টেন্সের গঠন যদি তোমার 12 ফর্মস যদি তোমার জানা থাকে, ভার্বের 12টা ফর্ম তুমি তৈরি করতে পারো, তো তুমি জানো যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় শনাক্ত করতে হলেই তুমি এটা কি করতে পারবে, ভার্বের এই সিস্টেমগুলা বুঝতে পারবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার আসো আরেকটা, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা যেহেতু বলা হচ্ছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরো কিছু উদাহরণ তোমাদের জেনে রাখার জন্য আমি দিচ্ছি এখানে। ইফ দেয়ার ইজ জাস্ট অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি ইন এ সেন্টেন্স, ইট উইল বি এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল রাখবে, এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ উপস্থাপন করা হয়েছে, আমরা যেগুলোকে সিগন্যাল ওয়ার্ড বলি, স্পেশাল ওয়ার্ড বলি, ইন্ডিকেটর ওয়ার্ড বলি, যেমন জাস্ট, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, এই শব্দগুলো, এরা হচ্ছে কোন টেন্সের ইন্ডিকেটর? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর। এরা, এই শব্দগুলি দিয়ে কিন্তু তুমি এই ফিল আপগুলো করবে। যেমন হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য ওয়েভ অফ দ্য সি, এখানে তুমি কি করতে হবে? হ্যাভ ইউ এভার ড্যাশ দ্য ওয়েভ অফ দ্য সি, শূন্যস্থান পূরণ করতে হবে। তুমি কি এনজয় হবে, নাকি সি হবে, নাকি ভিজিট হবে, নাকি রিপ্রেজেন্ট হবে, সেটা তুমি বুঝবে যদি এই ভাষার অর্থগুলো দেখো। আমি প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এই অংশ থেকে একটু স্কিপ করে সামনে যাব আরো দুই একটা রুল দেখানোর জন্য। It has been raining for 2 hours. It had been raining for last 2 hours. For 2 hours, for last 2 hours. এই দুইটা চিহ্ন দ্বারা কোন টেন্সকে রিসিম্বল করে দেখো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লাস্ট মেনশনিং পাস্ট, সো দিস ইজ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, ইফ দেয়ার ইজ ফর সিন্স long time, 2 hours, 3 hours, 4 hours, 5 days, a week, and like this mentioning a series of time in a sentence, it would be present বা past perfect continuous tense according to the context. আমরা এটা বোঝার জন্য একটু ব্যাকে যাব। প্রথমে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। আমরা এখন যে রুলটা দেখলাম, ফর এবং সিন্সের যে বিষয়টা, ফর এবং সিন্স, ফর এবং সিন্স সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। সাধারণত গ্রামারের রুলের মধ্যে ফর এবং সিন্সটা অধিকাংশ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যেই অধিক ব্যবহার হয়। যেমন ধরো, আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours. ফর 2 hours, 2 hours এটা হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময়। কোন 2 ঘন্টা ধরে সেটা কিন্তু মেনশন করা হয়নি, সেজন্য তোমার ফর বসেছে। গ্রামারের রুল বলতেছে কোনো বাক্যে যদি ফর বা সিন্সের ফর এরকম সময় উল্লেখ থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা দেখতে পাচ্ছ। কনটেক্সটের রুল অনুযায়ী এটা হবে। কখনো যদি ফার্স্ট টেন্সের সিম্বল থাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বা যদি ঘটনা যদি ফার্স্টের বোঝে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী। এবার আসো উদাহরণ 2তে আমরা দেখব। আবার লিখি, ইট হ্যাজ বিন রেইনিং, আমরা সিন্স দেব, সিন্স মন্ডে লাস্ট, গত সোমবার থেকে, এটা কিন্তু মেনশন করা হয়ে গেছে। এটা পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়। অর্থাৎ তোমার নির্দিষ্ট সময়ে যদি উল্লেখ থাকে, ফর বা সিন্সের পর যদি সময় নির্দিষ্ট করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সিন্স বসবে। ফর এবং সিন্স একই অর্থ বোঝায়। 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে ধরে, সোমবার থেকে, এখানে থেকে অর্থে বসতেছি। যাই হোক, ফর এবং সিন্সের পর যদি সময় উল্লেখিত হয়, সময় উল্লেখিত হয় তাহলে ক্রিয়ার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কনটেক্সট অনুযায়ী সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইভেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে কয়েকটা পয়েন্টকে ফোকাস করলাম, যে আমাদের ফোকাসিং যে পয়েন্ট আছে, অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের মধ্যে আমি যে বিষয়গুলোকে আজকে আলোচনা করলাম সেটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ব্যক্তিগত জীবনে, অর্থাৎ যতদিন স্টাডি করতে হবে, স্টাডির পর মনে করো তুমি চাকরি করবে, চাকরি করতে গেলেও কিন্তু তোমার এরকম সমস্যা ফেস করতে হবে। কারণ গ্রামার বেসিস যত পড়ালেখা আছে সেখানে ভার্বের তো ব্যবহার লাগবেই, কারণ ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। ভার্ব ছাড়া একটা বাক্য সম্পূর্ণ হবে না। তাহলে ভার্বের যদি তুমি সঠিক সমাধান করতে না পারো তাহলে ভার্বকে দিয়ে তোমার বাক্য বাকিটুকু নষ্ট হয়ে যাবে। কারণ গ্রামারের আর যত তোমার ফ্যাকাল্টি আছে,
সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি হচ্ছে কি? ভার্ব। ভার্ব ছাড়া তুমি বাক্য সম্পাদন করতে পারবে না। তাহলে ভার্বের যে অনেকগুলো অন্ধিসন্ধি আছে, টুকিটাকি অনেক পয়েন্ট আছে, সেগুলো তোমাদেরকে রপ্ত করতে হবে এবং সেভাবে করে কি করবে, তোমরা দক্ষতা অর্জন করবে। মাথায় রাখবে, শুধু পরীক্ষা পাস নয়, জ্ঞান অর্জনটাও কিন্তু একটা তোমার টার্গেট হওয়া উচিত। জ্ঞান অর্জন হয়ে গেলে অটোমেটিক তুমি পাস করবা। পাসটা অটোমেটিকলি চলে আসবে কখন? যদি তোমার জ্ঞান অর্জিত হয়। আর জ্ঞান অর্জন না হলে তোমার পাস কোনো কাজে আসবে না। কারণ গ্রন্থগত বিদ্যা কাজে আসে না কখন? প্রয়োজনের সময়। তো ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, দোয়া করবা যেন আমি তোমাদের সামনে আগামী ক্লাসে আরেকটা টপিক নিয়ে রাইট ফ্রম ভার্বসের আরও বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমি আগামী অংশতে অবশ্যই আলোচনা করব ভার্বের ডাইরেক্ট রুলসগুলো, অর্থাৎ কিভাবে তুমি রাইট ফ্রম ভার্বস করবে। আমি আগামী ক্লাসেও কিন্তু ডিটাচ পার্ট নিয়ে আলোচনা করব। আমি কিন্তু ইন্ট্রোটা এখানে রেখেছিলাম, এই যে এখানে আমি 14টা বাক্য লিখে রেখেছি। এই 14টা বাক্যের সমাধান আগামী ক্লাসের মধ্যে আমরা করব। তোমরা বাড়িতে কি করবে? তোমরা বাড়িতে গ্রামারের রুলগুলো পর্যবেক্ষণ করবে। প্রথমে 1 থেকে 15 পর্যন্ত তোমাদের যে গ্রামারের বই আছে, বই থেকে 1 থেকে 15 পর্যন্ত রুলগুলো, প্রতিটা রুল থেকে একটি একটি করে বাক্য লিখবে। লিখে তুমি নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। সমাধান যদি না হয় তখন কি করবা? রুল যেহেতু লেখা, রুল 1টা বাক্য লিখেছিলে, তুমি সেটা রুল 1 থেকে গিয়ে দেখবে, সেটা স্টাডি করবা, তখন জিনিসটা সেখান থেকে জানবে। আরেক হচ্ছে দৈনিক কমপক্ষে 1টি, পারলে 2টি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে, ধরো এটা 2009 সালের প্রশ্ন, 2টা আমি দিয়েছি, তোমার কাছে অ্যান্সার শিট আছে, কিন্তু অনুগ্রহ করে অ্যান্সার শিট দেখবা না। অ্যান্সার শিট না দেখে এই 2টি উত্তরের কোনটা কোন ফর্মুলাতে পড়ে সেটা তুমি গ্রামার ভিজিট করতে পারো। একটু সময় নষ্ট হবে, কিন্তু গ্রামার ভিজিট করে যদি অ্যান্সারের সূত্রটা বের করে ফেলতে পারো, তাহলে তোমার কাজ খুব সহজ হবে এবং তোমার ব্রেনের যে তোমার গ্যাপ গলিগপ্সিগুলো আছে সবগুলো উন্মুক্ত হয়ে যাবে। জ্ঞানের আলো তখন চতুর্দিক থেকে প্রবেশ করবে, তুমি নিজেও জ্ঞানী হবে এবং তোমার সামনের যে জটিল রাস্তাগুলো আছে সেটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।